বাংলাদেশ নিয়ে আসলে হতাশা ছাড়া এই মুহূর্তে বলার মতো কোনো কিছু নেই। যে পারফরমেন্স তারা দেখাচ্ছে, অন্যদিকে যারা আসলে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো আছে তারা দারুণ পারফর্ম করে যাচ্ছে। এ নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক মাহদুর হাসান শামীম। শামীম, আমরা আসলে গতকালের ওপেনিং ম্যাচটা দেখার পরেই সবাই আসলে বলছে, যখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ খারাপ খেললো বা যুক্তরাষ্ট্র সিরিজটা জিতে নিয়েছিল, মনে করা হচ্ছিল হয়তো একটা ফ্লুক, বাংলাদেশ কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারছে না, এইসব একটা ব্যাপার। কিন্তু গতকাল তারা যেভাবে আসলে জিতলো, তারপর তো মনেই হচ্ছে তারা আমাদের চেয়ে অনেক বেশি রেডি হয়ে এবার ওয়ার্ল্ড কাপে এসছে। এবার যদি আসলে বাংলাদেশের আলোচনাতে আসে, আপনি আসলে বাংলাদেশকে নিয়ে কি এক্সপেক্ট করছেন? আরেকটা ভরাডুবির জন্যই কি আমরা আসলে অপেক্ষায় আছি কিনা? শুভ সকাল সবাইকে। আহ, আরেকটা ভরাডুবি ঘটবে কিনা সেটা সময়ই দেখা যাবে। তবে এখন যে অবস্থায় বাংলাদেশ আছে তাতে একটি মানে খুবই আশঙ্কাজনক অবস্থায় আছে। আপনারা দেখুন যে দলগুলো খেলা শুরু করেছে, আমরা 3টি ম্যাচ অলরেডি দেখতে পেয়েছি। কানাডা, যুক্তরাষ্ট্র, আহ, পাপুয়া নিউ গিনি, ওয়েস্ট ইন্ডিজ এবং এখন নামিবিয়া আর ওমান খেলছে। তো আহ, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দল কিন্তু একটা প্রস্তুতি নিয়ে এসছে। হ্যাঁ, খেলায় তো একটা হার জিত থাকবেই, একদল হারবে একদল জিতবে, কিন্তু খেলতে চায়, লড়াই করতে চায়, এই মানসিকতাটা তো দেখা দরকার। আমরা কিন্তু আমাদের দলে সেটি দেখতে পাচ্ছি না। এই দেখুন, ড্রপ ইন পিচ, সম্পূর্ণ একটা মানে ভার্জিন পিচ এবং আননোন পিচ, এবং সেই পিচে টস জিতে অধিনায়ক কি করতেন, যে ঠিক আছে আমি বোলিংটা দেখি, কিভাবে বল হচ্ছে সেটা দেখি। কিন্তু ভারত কি করেছে? ভারত টস জিতে ব্যাট নিয়েছে। কারণ হচ্ছে যে বাংলাদেশ খুব বেশি একটা করতে পারবে না, রান করতে পারবে না, তাদের ব্যাটাররা খুব ভালো ব্যাট করতে পারবেন না, ব্যাটিং প্র্যাকটিসটা হবে না। ফলে তারা প্রথমে ব্যাটিং নিয়েছে এবং তারা প্র্যাকটিসটা তাদের মতো করেছে। এবং বাংলাদেশ যেটা করেছে, আমরা দেখেছি কি করেছে। আহ, এরপর দেখুন আপনি, ভারত, যুক্তরাষ্ট্র এবং কানাডার যে ম্যাচটা, উদ্বোধনী ম্যাচ, সেই ম্যাচে কি ধরনের তাণ্ডব চালিয়েছে। তাদের যে জোন্স সহ অধিনায়ক, 40 বলে বোধহয় 94 রান করেছেন, 10টা ছক্কা, 4টা চার। আমি তো মনে করি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে আসলে খুব মানে ভেবেচিন্তে খেলেছে, সেই জন্য হয়তো তারা হাত তুলে খেলতে পারেনি। কানাডার সাথে তারা যে ধরনের মারমুখী ছিল, এবং তাদের যে মানে পুরো ইউনিট, বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং নিয়ে যে একটা লড়াইয়ে যে মানসিকতা, সেই মানসিকতা কিন্তু আমরা বাংলাদেশ দলে দেখতে পাচ্ছি না। এমনকি কালকে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে পাপুয়া নিউ গিনি খেললো, একেবারে মানে যদি তুলনা করা যায় তাকে, তাহলে বলতে হবে আকাশ পাতাল ব্যবধান দুই দলের মধ্যে। ওয়েস্ট ইন্ডিজ দলে টি-20-তে ফেরিওয়ালা অনেক, তারা অনেক অভিজ্ঞ টি-20-তে, কিন্তু 136 রান করেও আপনি দেখুন যেভাবে নামিবিয়া, পাপুয়া নিউগিনির বোলাররা ওয়েস্ট ইন্ডিজের মতো মাইটি ব্যাটসম্যানদেরকে যেভাবে আটকে রেখেছিলেন, এবং যেভাবে তারা অ্যাকুরেট বোলিং করেছেন, যেভাবে শেষ পর্যন্ত লড়াই করেছেন, ম্যাচটাকে 1900 ওভার পর্যন্ত নিয়ে গেছেন। যদি আন্দ্রে রাসেল শেষে এসে ছক্কা মেরে সেই পরিস্থিতিটা না ইয়ে করতেন, তাহলে কিন্তু চাপের মধ্যেই ছিল। জিতবে কি জিতবে না এই পরিস্থিতির মধ্যে ছিল ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে। পাপুয়া নিউগিনি এই কাজটি করেছে, কিন্তু আমরা কি দেখছি? আমরা তো একেবারেই মনে হচ্ছে যে অসহায় বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা খেলতে জানেন না। তারা আসলে ক্রিকেটটা কখনো খেলেছেন কিনা ওইভাবে এই লেভেলে, সেটি নিয়েও প্রশ্ন হয়। তাদের ব্যাটিং অ্যাপ্রোচ, তাদের শারীরিক মানে ফিজিক্যাল যে অ্যাটিটিউড, এবং মাঠে আপনি দেখেন কি পরিমাণে তারা ক্যাচ মিস করছেন, রানের চান্স গুলা মিস করছেন, ক্যাচ ড্রপিং হচ্ছে। সব দিক মিলিয়ে দলটাকে একটা ছন্ন ছাড়া দল বলে মনে হচ্ছে। আমাদের প্রিন্স, যিনি আগে যুক্তরাষ্ট্রের ম্যাচের সময় ছিলেন বাংলাদেশে, এখন যুক্তরাষ্ট্রের, আগে বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার ছিলেন, নির্বাচক ছিলেন, এখন যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের মধ্যে আছেন। তিনি বলছেন যে বাংলাদেশ দলটাকে পুরোপুরি একটি ছন্নছাড়া দল বলে মনে হচ্ছে, এবং সেখানে কোচকেও দেখা যাচ্ছে যে দলের সঙ্গে ওইভাবে তার সম্পৃক্ততা দেখা যাচ্ছে না, এবং সবচেয়ে বড় ব্যাপার যে সিরিয়াসনেস এর ঘাটতিটা তারা দেখতে পাচ্ছেন। এটা গতকালকে আমি ফেসবুকে দেখলাম, একজন লিখেছেন যে তিনি 10 তারিখে ম্যাচের জন্য একটা ছুটি নিয়েছেন, $500 দিয়ে টিকিট কেটেছেন, কিন্তু এখন দেখছেন যে 8 তারিখে সাকিব আল হাসান একটা ফান্ড রাইজিং অনুষ্ঠান করছেন। তিনি ঢাকা একটা ক্যান্সার হাসপাতাল করবেন, সেখানে ফান্ড রাইজিং এর জন্য একটা আয়োজন ছিল। এবং শোনা যাচ্ছে যে আরো একজন ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের সাবেক এক সাংবাদিক, এখন অভিবাসী যুক্তরাষ্ট্রে, তিনি লিখেছেন যে ভারত এবং বাংলাদেশের ম্যাচের, প্র্যাকটিস ম্যাচের আগেও এই ধরনের একটা ফান্ড রেজিং ইয়ে ছিল, এবং সেখানে বাংলাদেশের কয়েকজন প্লেয়ার ছিলেন। ফলে
যে ওই ভদ্রলোক যিনি 500 টাকা দিয়ে ডলার দিয়ে টিকিট কিনেছেন, তিনি লিখেছেন যে আমি এখন আসলে ভাবছি বাংলাদেশে খেলাটা দেখতে যাব কিনা। না আমাদের যে এই সেটা তো আবেগ, আসলে আমরা যখন দেখেছি যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ সিরিজটাতে আসলে ভালো পারফর্ম করতে পারছিল না, তখনই আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখেছি যে যারা ওয়ার্ল্ড কাপের টিকিট কিনেছে তারা সেটা সেল করতে যাচ্ছিল। আমরা যদি একটু দেখি যে আসলে ব্যাটাররা পারফর্ম করতে পারছে না, সেটা আজকের নতুন না। বাংলাদেশ 2021 সালে থেকে যখন আমরা যদি বলি যে নতুন করে যে ক্রিকেটের একটা মানে বলা হচ্ছিল ব্র্যান্ড অফ ক্রিকেট, এই কথাটা আসলে শোনা যাচ্ছিল বাংলাদেশের ক্রিকেটে, সেই 21 সালে বাংলাদেশের যে পারফরমেন্স ছিল, যে ইন্টেন্ট নিয়ে তারা ব্যাট করতো, যেভাবে টি20 খেলতো বা যে প্রবলেমগুলো ছিল, আজকে 3 বছর ধরে সেই একই প্রবলেম। তাহলে আসলে দোষটাকে শুধু আমরা ব্যাটারদেরকে দিয়ে যাব, নাকি আসলে যারা কোচিং প্যানেল 5 জন কোচ আছেন তাদের নিয়ে বাংলাদেশ আসলে খেলছে, তাদেরকে আসলে কোনো দায় নেই? আমরা শুধু ব্যাটারদের দেব? কারণ একটি দল, আপনি দেখুন যে আইসিসি সুপার লিগে, ওডিআই সুপার লিগে বাংলাদেশ তো টানা 2 বছর ধরে ভালো খেললো, টপারদের মধ্যে ছিল, তৃতীয় দল হিসেবে বিশ্বকাপে খেলতে গিয়েছিল। এবং আমার তখন মনে আছে যে তখন যত বিশেষজ্ঞ, আমরা সাধারণ মানুষ, বিশেষজ্ঞ খেলোয়াড়রা, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, সাকিব আল হাসান, সবাই তখন বলতেন যে বিশ্বকাপে বাংলাদেশ এবার একটা কিছু করবে, একটা কিছু করবে। কিন্তু কি হলো, আমাদের নতুন কোচ আসলেন, হাতুড়ি সিং এসে কিন্তু আসার পরে কিন্তু দলটা একেবারে ছিন্নভিন্ন হয়ে গেল, এবং তাদের সেই দলটাকে আর চেনাই গেল না যে যে দল 2 বছর ধরে লড়াই করেছে অন্যদের সঙ্গে করে, টপারদের ইয়েতে ছিল, তা সারিতে ছিল, তারা শেষ করলো বিশ্বকাপ 8 নম্বর হয়ে। তো সেই বিশ্বকাপে পরে কেন এরকম হলো, কি হলো, সেটা নিয়ে আমাদের বোর্ড কি কখনো চিন্তা ভাবনা করেছে? আমরা তো অনেকেই বলেছি যে হাতুড়ি সিং কে আনা ঠিক হবে না, হাতুড়ি সিং আসলে দলটা ওলটপালট হবে, বিপর্যয় ঘটতে পারে। এবং আমরা এটা শুধু আমরা আপনাদের শোতে বলেছি, আমার লেখালেখি অনেক আছে, এবং সেগুলো কিন্তু বাস্তবায়ন এখন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এটি করছে। গত বিশ্বকাপে যে ঘটনাগুলো ঘটেছে, যে পারফরমেন্স ছিল বাংলাদেশের, আমাদের ক্রিকেট বোর্ড কি সেটা নিয়ে বিশ্লেষণ করেছে? সেটা কি কেন ঘটেছে, কি কারণে হয়েছে, সেটা কি প্রতিকারের কোনো উদ্যোগ নিয়েছে? বরং উদ্যোগ না নিয়ে তারা সেই একটি কাজ করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দলে যারা আছেন কোচ, তারা সবাই হাতুড়ি সিং এর মানে পছন্দ করেছেন, এমন লোকদেরকে নিয়ে এই পেনাল্টি হয়েছে। স্টুয়ার্ট ল, যিনি বাংলাদেশ দলে অনূর্ধ্ব 19 দলে কোচ ছিলেন, বাংলাদেশ জাতীয় দলেরও কোচ হিসেবে কাজ করেছেন, তিনি ব্যাটিং কোচ হতে চেয়েছিলেন। ক্রিকেট বোর্ড তাদেরকে ভালো মনে করেনি, ক্রিকেট বোর্ড তাকে যোগ্য মনে করেনি, আহাদুরি সিং তাকে পছন্দ করেননি, ফলে তিনি চলে যান যুক্তরাষ্ট্রে, এবং সেই যুক্তরাষ্ট্র দেখেন এখন কিভাবে কিরকম খেলছে। তো আমরা তো আমার মনে হয় যে এই যে আমরা কোচিং প্যানেল নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ, এবং সবশেষে আমাদের যে দল নির্বাচনে পছন্দ অপছন্দ, ব্যক্তিগত পছন্দ অপছন্দকে যেভাবে প্রাধান্য দেওয়া হয়েছে এবারে, সেটি কিন্তু আমাদের এই বিপর্যয়ের কারণ। আমাদের অধিনায়ক বলেছেন যে লিটন দাস যাই করুন না কেন তিনি দলে থাকবেনই, এবং আমাদের কোচ লিটন শান্তকে 3 ফর্মেটে অধিনায়ক হিসেবে চেয়েছে, এবং তিনি অধিনায়ক করেছেন। এবং আমাদের প্লেয়াররা, একটা দল, এ, মানে অধিকাংশ প্লেয়ার যখন ফর্মে থাকেন না, তখন এটা নিশ্চয়ই দলের মধ্যে কোনো কারণ আছে। মানে এটা তো এমনি এমনিতে হতে পারে না যে সবাই একসঙ্গে ফর্ম হারালেন। এখানে যে কারণটি হতে পারে সেটি হচ্ছে যে দলের মধ্যে যেভাবে দলটিকে কোচরা এটা ইয়ে করছেন, সেটি হয়তো ঠিক হচ্ছে না। আপনি দেখেন লিটন দাস আউট হচ্ছেন, সবসময় একইভাবে আউট হচ্ছেন। লিটন দাস তো এমন প্লেয়ার না যে মাত্র ক্রিকেট শিখছেন, তার ব্যাটিং তো আমরা দেখেছি, তার দুর্দান্ত পারফরমেন্স তো আমরা দেখেছি। তাহলে এখন লিটন দাস কিন্তু যেভাবে আউট হচ্ছেন, সেই একইভাবে প্রতিটা ম্যাচে আউট হচ্ছেন, প্রতিপক্ষ জেনে যাচ্ছে যে লিটন দাসকে এই বল করলে আউট হবে। তাহলে আমাদের এত দামি এত নামি কোচরা কি করছেন? তারা লিটন এই ভুলটাকে, এই ইনকামিং বলে যে লিটন খেলতে পারেন না, সেটা কেন তারা শুধরাতে পারছেন না? আমার মনে হয় যে আর আসলে এই ব্যাপারগুলো এই দলটার মধ্যে যে মানসিক দৃঢ়তার যে ব্যাপার আছে, সেটি নষ্ট করে দিয়েছে। ড্রেসিং রুমে আসলে পরিবেশ হয়তো ওরকম নয়, ফলে ক্রিকেটাররা তাদের নিজেদের আত্মবিশ্বাস নষ্ট করেছেন। আত্মবিশ্বাসে তারা এখন আত্মবিশ্বাস তো আসলে নেই। মানে আত্মবিশ্বাস যদি থাকতো তাহলে তো নিশ্চয়ই তাদের মধ্যে, আমরা সবসময় যখন আসলে আলোচনা করি সবসময় বলি বাংলাদেশ হেরে যেতেই পারে, কিন্তু সেই দলটার মধ্যে একটা লড়াকু মানসিকতা থাকবে, যে এই ব্যাপারটাই তো মিসিং। সেই লম্বা সময় ধরে আমরা আসলে সেটা মিস দেখছি, এখনও দেখছি। কোনোভাবেই কিন্তু দেখছি না যে বাংলাদেশ লাস্ট সময় পর্যন্ত ফাইট করার যে ব্যাপারটা, সেটা আসলে নেই। তারপরেও যদি আসলে জানতে চাই যে শরীফুল ইনজুরিতে পড়ে গেল, তাসকিনও আসলে ফুল ফিট নয়, সেখান থেকে আসলে এটা বাড়তি করে কতটা আসলে বাংলাদেশকে ব্যাকফুটে ফেলে দিল?
দেখুন, আমরা সবসময় মানে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে আমাদের বোলিং ইউনিটটা চমৎকার। তারা অন্তত লড়াই করেন, প্রতিটি ম্যাচেই তারা লড়াই করেন এবং তাদের উপর আস্থা রাখা যায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বিশ্বকাপে শরীফুলের ইনজুরির পরে আমার মনে হয় এখন যে বোলিং লাইন আপ নিয়েও আশঙ্কার কারণ আছে। কারণ তাসকিন বিশ্বকাপে আপনার ইনজুর্ড প্লেয়াররা ফিরে আসেন, আমরা দেখেছি দু একটা উদাহরণ, কিন্তু সেটা ব্যাটারদের ক্ষেত্রে। বোলাররা ইনজুরি থেকে ফিরে এসেই তার পুরো ফর্মে বল করবেন, তিনি তাদের আগে রিদমে বল করবেন, এটি কিন্তু আসলে একটু দেখার বিষয়। তাসকিন ফিরছেন, ইনজুরি থেকে সেরে উঠেছেন, প্র্যাকটিস করছেন, কিন্তু তিনি কি তার সেই সাহস নিয়ে আগে যে ফর্মে ছিলেন সেই ফর্মে নিয়ে পুরো তার পারফরমেন্সটা শো করতে পারবেন কিনা, সেটি খেলা না ফিরলে বোঝা যাবে না। এদিকে শরীফুলের ইনজুরি, শরীফুল চমৎকার খেলছিলেন, কিন্তু তার যে ইনজুরি সেই ইনজুরির কারণে এখন তিনি অনেকটা আনসার্টেন, অন্তত দু একটা ম্যাচে তো বটেই। মাহমুদ হাসান ফলে শামীম, আমরা যদি একটু তাসকিনের কথাই বলি, তাসকিন তো আসলে প্রত্যেক বছর আইপিএলে সুযোগ পান তার ট্রেমেন্ডাস পারফরমেন্স দিয়ে, কিন্তু তাকে আসলে ফুল ফিট রাখার জন্য বিসিবি সেই সুযোগটা কখনোই দেন না। এই বছরও আমরা সেটা দেখেছি, তিনি আসলে এটা নিয়ে প্রচণ্ড রকমের মন খারাপ করেন সব সময়। কিন্তু আইপিএল খেলতে গেলে তার আসলে ফিটনেসে ঘাটতি হবে, অথচ তাকে আমরা দেখেছি প্রচণ্ড গরমে ডিপিএল খেলেছেন, সেটার জন্যই তো আসলে তাসকিন আজকে ইনজিউর্ড। আমি তো সেটাই বলি যে আসলে আমাদের ক্রিকেট বোর্ডের যে ম্যানেজমেন্ট পরিকল্পনা, সেটার মধ্যে যথেষ্ট বৈপরীত্য আছে, সাংঘর্ষিক ব্যাপার আছে। তারা যখন একজন প্লেয়ারকে ছাড়ছেন না, আইপিএল এ ছাড়ছেন না যে তার ফিটনেসে ঘাটতে হবে, তখন সেই প্লেয়ারকে ডিপিএল এ প্রচন্ড গরমে 20 ওভারের মানে 50 ওভারের ম্যাচে খেলতে দেওয়া হচ্ছে, 10 ওভার করে বল করছেন এবং টানা খেলে চলছেন। এবং সেটির পেছনে অনেকে বলেন যে এটি একটা ক্লাবের প্রভাব আছে, অনেকে বলেন যে এটা কর্মকর্তাদের পছন্দ অপছন্দের ব্যাপার আছে জাতীয় দলের। এবং এখন অনেকে বিশ্বাস করেন যে জাতীয় দলের স্বার্থের চেয়ে এখানে কারো কারো পছন্দ অপছন্দ এবং নিজেদের ইগো, ব্যর্থ পরিকল্পনায় গোঁ ধরে থাকা, এই ব্যাপারগুলো এখন জাতীয় দলে প্রাধান্য পাচ্ছে এবং প্রাধান্য পাচ্ছে বলে আমাদের জাতীয় দলটির অবস্থায়। আপনি দেখুন যে বাংলাদেশ দলের ইনজুরি সমস্যা, পেসাররা বিশ্বজুড়ে ইনজুরি সমস্যা হয়, কিন্তু বাংলাদেশ দলে এই ইনজুরি সমস্যাটা হওয়ার খুবই বেশি সম্ভাবনা। কারণ হচ্ছে আমাদের প্লেয়াররা যে 6-7 বছর থেকে যখন প্লেয়ারদেরকে নিয়ে তৈরি করা হয়, তাদের মাসেলগুলো বিল্ড আপ করা হয় সেভাবে, ব্যাটারদের জন্য, বোলারদের জন্য, স্পিনারদের জন্য যেরকম আলাদা আলাদা ভাবে বাইরে ইয়েটা করা হয়, আমাদের প্লেয়াররা কিন্তু সেই ধরনের ইয়েতে প্রস্তুতি নেন না, তারা শারীরিকভাবে সেভাবে কিন্তু গড়ে ওঠেন না। তারা যখন বড় হয়ে ভালো খেলেন তখন তাদেরকে জাতীয় দলে অনেক এনে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং সেই কারণে আমরা দেখি যে প্রায়ই মানে আমাদের ইনজুরি হয়, ফর্মে ফিরেও আবার ফর্ম হারান। এই কারণগুলো এটি, কিন্তু সেটি তো আমাদের মানে চলে আসছে। কিন্তু তারপরও যেভাবে ইয়ে করা উচিত ছিল, শরীফুলকেও দেখেন, শরীফুলকেও কিন্তু প্রচুর ব্যবহার করা হয়েছে, টেস্টে ব্যবহার করা হয়েছে, ধারাবাহিকভাবে তাকে খেলানো হয়েছে। এবং আমি যে বলি যে পরিকল্পনার ঘাটতি, আপনি দেখুন প্রথম যে ম্যাচ ভারতের সাথে আমরা যে ম্যাচটি খেলাম, সেই উইকেটে কিন্তু আমরা খেলবো দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ফলে আমি ধারণা করছিলাম যে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমরা যে ম্যাচটি খেলবো, যারা খেলবেন তাদেরকে সেখানে সুযোগ দেওয়া হবে, তারা সেই উইকেট থেকে বুঝে নেবেন। আমাদের কিন্তু মুস্তাফিজকে সেদিন খেলানো হয় না এবং আমাদের 8 জন বোলারকে দিয়ে আমাদের অধিনায়ক মানে উদ্ভাবনী ইনোভেটিভ চিন্তা করে বোলিং করিয়েছেন। তিনি ওইখানে যারা বোল করবেন মূল ম্যাচে সাউথ আফ্রিকার বিরুদ্ধে, তাদেরকে যত বেশি এক্সপোজার দেওয়া যাবে সেই সুযোগটি দেওয়া উচিত ছিল, কিন্তু সেখানে না করে আমরা ভিন্ন পথে ভিন্ন পরিকল্পনায় কাজ করেছি। তো আমাদের পুরো পরিকল্পনার মধ্যেই আসলে ঝামেলা রয়ে গেছে এবং সেটি আমরা দেখেও না দেখি বছরের পর বছর এটি হচ্ছে। এবং এই কারণে আমরা আগে সম্ভাবনা ছিল বাংলাদেশের, বিশেষ করে গত বিশ্বকাপ তো খুব ভালো করার সম্ভাবনা ছিল, কিন্তু এই বিশ্বকাপে আসলে আমরা কোনো আশা করতে পারিনি। এখন দেখুন আকাশ চোপড়া বলেছেন, অনেকেই বলছেন যে তোমরা তোমাদের সিনিয়র প্লেয়ারদেরকে রেখে তোমরা এই ধরনের দল করছো, তাহলে তো তোমাদের রেজাল্ট এই হবে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তারা অভিমান করে বা যে কারণে হোক তারা টি-20 ছেড়ে দিয়েছেন বা খেলবেন না বলেছেন, কিন্তু তারা তো টি-20তে ভালো করেছেন, বিপিএল এ ভালো করেছেন, তারপর 50 ওভারের ম্যাচে ডিপিএল তারা ভালো করেছেন, ফলে তারা ভালো ফর্মে ছিলেন। আমরা কেন জাতীয় স্বার্থে, ক্রিকেট বোর্ড কেন জাতীয় স্বার্থে তাদেরকে এই টানলো? তারা তো তাদের বেতনভুক্ত কর্মচারী, তারা কেন পারলো না যে মাহমুদ ঠিক হাসান আছে শামীম, জাতীয় স্বার্থে পরিকল্পনায় যে আসলে অভাব, সেটা তো আসলে খুব সম্ভবত যারা পরিকল্পনা করছেন এদেশের ক্রিকেটটা নিয়ে, তারা ছাড়া মোটামুটি সবাই খুব ভালো করে জানেন। সে কারণে তো যুক্তরাষ্ট্রের কোচ স্টুয়ার্ট লো বলেছেন যে বাংলাদেশ আসলে সামনের দিকে এগোনোটাও খুব কঠিন হবে, কারণ তাদের পরিকল্পনায় যথেষ্ট ঘাটতি আছে। তো প্রতিপক্ষ আসলে খুব ভালো করেই জানে বাংলাদেশ এক্সপোজড হয়ে গেছে সবার কাছে, সে কারণে যে কেউ এখন হারিয়ে দিতে পারে। তারপরেও নিজের দেশের টিম প্রত্যাশা আমরা রাখতেই চাই, বাংলাদেশ শুরু করুক বিশ্বকাপটা দারুণভাবে। মাহমুদ হাসান শামীম, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য।